মাধবীলতা অর্ককে নিয়ে বেরিয়ে যাওয়ার পর অনিমেষ চুপচাপ বসেছিল চেয়ারে। এই বিশাল বাড়ির কোথাও শব্দ নেই, এমনকি মাঝে মাঝে যে গঙ্গানির শব্দটা হচ্ছিল সেটাও আপাতত স্তব্ধ। অনিমেষের হঠাৎ অস্বস্তি শুরু হলো। এত নির্জনতা সহ্য করা যায় না। ৩ নম্বর ঈশ্বরপুকুর লেনে দীর্ঘকাল থেকে নার্ভগুলো যাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাতে এই ব্যতিক্রম সহ্য করা মুশকিল। অনিমেষ চোখ বন্ধ করল। কোথায় যেন সুর কেটে গেছে। এই বাড়ি তৈরি হবার আগে সে এখানে ছিল। শৈশব থেকে যৌবনের শুরু পর্যন্ত এখানে কাটিয়েছে। সেখানে এসে এই মুহূর্তেই বুঝতে পারছে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে গেছে। পিসিমা তার সঙ্গে এমন নির্লিপ্ত ব্যবহার কোনোদিন করেননি। পিসিমাকে আবেগহীন অবস্থায় সে কখনো দেখেনি। কতগুলো বছরে পিসিমার চেহারার পরিবর্তন হয়েছে। বার্ধক্য ও সারা শরীরে এমন ছাপ মেরেছে যে সেই পরিচিত চেহারাটাকে খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু মনেরও এমন পরিবর্তন হবে? এত সংযত। অনিমেষ এলো, অথচ তার কোনো বিকার নেই। যে পিসিমা তাকে অনি বাবা ছাড়া কথা বলতেন না, তিনি ওরকম নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতে পারলেন। আর ছোট মা, এ কোন ছোট মাকে দেখছে সে? মনে আছে মহিতোষ যখন দ্বিতীয়বার বিবাহ করেছিলেন, তখন তার মধ্যে তো বটেই, ছোট মার মনেও এক ধরনের কুণ্ঠা কাজ করত। অনিমেষের সঙ্গে ব্যবহারে ছোট মা সেই দুর্বলতা প্রকাশ করতেন। কিসে অনিমেষের ভালো লাগে তার সন্ধানে তৎপর থাকতেন সে সময়ে। কোনোদিন মুখের ওপর কড়া কথা বলেননি, অথচ আজ এই মহিলাকে কঠোর, বুদ্ধিমতী এবং নিষ্ঠুর স্বভাবের মনে হলো। সঙ্গে সঙ্গে আর একটা অপরাধ বোধ অনিমেষের মনে মেঘের মতো ধরা দিল। ছোট মা যখন মাধবীলতাকে আক্রমণ করেছিলেন, তখন বেচারা একটাও জবাব দেয়নি। কিন্তু সে কি করছিল? তার তো তুমুল প্রতিবাদ করা উচিত ছিল। নাকি এই বাড়িতে পা দেওয়া মাত্রই তারও একটা গোপন পরিবর্তন ঘটে গেছে। আচমকা সে নিজেকে এই বাড়ির মানুষ বলে ভাবতে আরম্ভ করেছে। সবই হয়তো ঠিক কিংবা পুরোটাই বেঠিক, তবে সময় যে সম্পর্কের গায়ে অনেক ফুটো তৈরি করে দেয় এটা বোঝা গেল। অনিমেষ হঠাৎ সেই পুরনো কালের আবেগটাকে বুকের মধ্যে আবিষ্কার করে চোখ বন্ধ করল। কাছাকাছি কোথাও একটা বউ কথা কও এমন ভাবে ডেকে উঠল যে অনিমেষ চমকে উঠল। কতদিন বাদে সে পাখিটার ডাক শুনতে পেল। সে ঘরটার দিকে তাকালো। বোধহয় তারা আসতে পারে ভেবেই এমন ভদ্রাস্ত করা হয়েছে। কিন্তু তারা তো নাও আসতে পারত। তাহলে টেলিগ্রাম পাঠিয়ে এরা নিশ্চয়ই আশা ছাড়েননি। এই ঘরে আগে কখনো থাকেনি সে। সে সময় নতুন বাড়ির এ পাশটা ভাড়াটেদের দখলে ছিল। হঠাৎ দাদুর জন্য অনিমেষের মনে ঢেউ উঠল। এই বাড়ি দাদু যেন রক্ত দিয়ে তৈরি করেছিলেন। কিন্তু অবাক কাণ্ড, এরা কি বাবাকে না জানিয়ে তাকে টেলিগ্রাম করেছিলেন? ছোট কাকার কাছে জানা গিয়েছিল বাবার স্ট্রোক হয়েছে এবং শয্যাশয়ী। একটু আগে যে শব্দ কানে এসেছে তাতে বোঝা যাচ্ছে তিনি কথা বলতে পারেন না, অথচ সে এত দূর থেকে এতদিন পরে এলো। কিন্তু ছোট মা মাঝখানে দেয়াল দিয়ে রাখছেন। স্ট্রোকের রোগী যদি উত্তেজিত হয় তাহলে খারাপ কিছু হতে পারে। অনিমেষ এইভাবে সমস্ত ব্যাপারটাকে মেনে নিতে চাইছিল, কিন্তু পারছিল না। এই সময় অর্ক ফিরে এলো। তারপর সুটকেস খুলে একটা পাজামা বের করে পাশের ঘরে যেতে যেতে বলল, ও পাশের বারান্দায় তোমার জন্য জল দিয়েছি। তারপর একটু থেমে বলল, দারুণ বাড়ি না? বোঝা যায় তোমরা এককালে বেশ বড়লোক ছিলে। কোনো কালেই ছিলাম না। যা, বড়লোক না হলে এত বড় বাড়ি তৈরি করা যায়? যাই, একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়ি শেষ পর্যন্ত তৈরি করে ভিখারি হয়ে পড়েছিলেন। বাড়িটা করতেই তার তৃপ্তি ছিল। অনিমেষ ধীরে ধীরে কথাগুলো বলল।
তোমার দাদু না? ভদ্রলোক খুব বোকা ছিলেন, তাই না? পাজামার দড়ি বাঁধতে বাঁধতে ঘর থেকে বেরিয়ে এলো অর্ক, আর সঙ্গে সঙ্গে উন্মত্তের মতো চেঁচিয়ে উঠল অনিমেষ, চুপ কর! বোকা ছিলেন! যাকে চেনা যায় না, জানা যায় না, তার সম্পর্কে এমন কথা বলতে লজ্জা করলো না? ননসেন্স! অনিমেষের শরীরে আচমকা ক্রোধ জন্মেই ছড়িয়ে পড়ল। হতভম্ব হয়ে গেল অর্ক। কি আশ্চর্য, তুমি রেগে গেলে কেন? চমৎকার! একটা সৎ মানুষকে তুই ব্যঙ্গ করবি আর আমি চুপ করে থাকবো? আমি তো ব্যঙ্গ করিনি। তুমি বললে সব টাকা এই বাড়ির পেছনে শেষ করে দিয়েছেন উনি। এত বড় বাড়ি না করে কিছু টাকা রাখতে তো পারতেন। আমি তাই বোকামি বলেছি? আমি ভুল বলেছি? নিশ্চয়ই। অনিমেষের উত্তেজনাটা কমছিল না। যে ব্যাপারটা বুঝিস না সে ব্যাপারে কখনো কথা বলবি না। তাছাড়া দাদুকে নিয়ে এসব কথা আমি শুনতে চাই না। অনিমেষ মুখ তুলে দেখল অর্কের ঠোঁটের অদ্ভুত ধরনের হাসি চলকে উঠতেই মিলিয়ে গেল। সে বলল, তোমাকে ধরবো? না, আমি একাই যেতে পারবো। জামাটাকে খুলে রাখলো অনিমেষ। এক রাত্রেই গেঞ্জিটা ঘেমো গন্ধ ছড়াচ্ছে। খালি গায়ে বেশ আরাম লাগছিল। ক্রাশ দুটোই ভর দিয়ে সে উঠে দাঁড়ালো। তারপর অর্কের দিকে তাকিয়ে সোজা বড় ঘরে চলে এলো। ঘরের মেঝে এত মোলায়েম যে ক্রাচ ফেলতে হচ্ছে সাবধানে। ভেতরের বারান্দায় চলে আসতেই ও জ্যাঠা মশাইয়ের কথা মনে পড়ল। ও তখন স্কুলে পড়তো। জ্যাঠামশাই বাড়ি ছেড়ে পালিয়েছিলেন অনেকদিন। তাকে ত্যায্য পুত্র করতে চেয়েছিলেন দাদু। কেউ তার কোনো খোঁজ খবর রাখতে চায়নি। জ্যাঠামশাইয়ের ব্যবহারই আত্মীয় স্বজনদের কাছে তার সম্পর্কে নিস্পৃহা রেখেছিল। তবু সেই নিরুদ্দিষ্ট অবস্থাতেও জ্যাঠামশাই দাদুকে জ্বালাতেন। অনিমেষ ক্রমশ তার চেহারা ভুলেই যাচ্ছিল। সেই জ্যাঠামশাই একদিন দাদুর অনুপস্থিতিতে এ বাড়িতে ফিরে এলেন, একা নয়, পরিবার সমেত। তখন জেঠিমা যে আচরণ করেছিলেন, জ্যাঠামশাই নিজেকে বাড়ির লোক প্রমাণ করার জন্য যে দুর্বল কথাবার্তা বলেছিলেন, তা আজ অনিমেষের মনে পড়ল। জ্যাঠামশাইয়ের পুরনো বউকে সেদিন মেনে নিতে পারেননি হেমলতা। আজ তিনি কিভাবে মাধবীলতাকে মানতে পারেন? জ্যাঠামশাইয়ের মতো কোনো অপরাধ সে করেনি, কিন্তু যেন মনে হচ্ছে ভূমিকায় খুব বেশি পার্থক্য নেই। নেই তো, জ্যাঠামশাই তার বৃদ্ধা বাবা এবং দিদির জন্য কিছুই করেননি। তার বিরুদ্ধেও তো কেউ এরকম অভিযোগ করতে পারে। অর্ক লক্ষ্য করছিল ওই চিৎকারের পর বাবা কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছেন। এতটা পথ হেঁটে এলো, কিন্তু ঠিক নিজের মধ্যে নেই। এমনকি বারান্দায় এসে বাগানের দিকে চেয়ে আছে। সে ডাকলো, বাবা, মুখ ধোবে না? অনিমেষ ফিরে এলো চেতনায়। প্রচন্ড আফসোস হচ্ছে। কি হলো এখানে এসে? এইসব যন্ত্রণার মধ্যে জোর করে তাকে টেনে নিয়ে এলো মাধবীলতা। এই বাড়ি এবং ওই মানুষগুলোর প্রতি সে কখনোই কোনো কর্তব্য পালন করতে পারবে না। মগে জল তুলে অর্ক ঢেলে দিচ্ছিল। অনিমেষ এক হাতে মুখ ধুয়ে নিল, গলায় বুকে জল দিল, তারপর গামছা কিংবা তোয়ালের জন্য অর্কের দিকে তাকালো। অর্ক ততক্ষণে মনে পড়েছে নতুন তোয়ালেটা সে ওপাশের বাথরুমে রেখে এসেছে। মা যদি এতক্ষণে ঢুকে পড়ে তাহলে ওটা। সে বলল, দাঁড়াও দেখছি। সেই সময় ছোট মা যে পেছনের দরজায় এসে দাঁড়িয়েছেন তা ওরা লক্ষ্য করেনি। অর্ক বারান্দা থেকে নামবার আগেই ছোট মা বললেন, গামছা চাই, এইটা নাও। বারান্দার এক কোণে দাঁড়িয়ে টাঙানো গামছা টেনে নিয়ে তিনি অনিমেষের হাতে দিলেন। তোমার বাবা যেতে বললেন। বাবাকে বলেছেন? হ্যাঁ, তুমি এসেছো শুনে অদ্ভুত চোখে তাকালেন, তারপর চুপচাপ হয়ে গেলেন। শুধু বললেন, ওকে ডেকে দাও। আমি বলেছি হাত মুখ ধুয়ে তারপরে আসছে। চলুন, যাচ্ছি।
অনিমেষ গামছাটা ফিরিয়ে দিয়ে ক্রাশ ঠিক করে নিল। দাঁড়াও, আমি বলিনি তুমি তোমার বউ আর ছেলেকে নিয়ে এসেছো? বলেননি? না, তোমার কাকা আমাদের সব ঘটনা বলেছে, কিন্তু শুধু ওই জানে যে তুমি বিয়ে করে কলকাতায় আছো। যদি বলার দরকার মনে করো তুমিই বলবে। অনিমেষ হাসল, তারপর ছোট মার পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। চলার সময় ওর শরীরটা ওঠানামা করে ক্রাচের জন্য। অর্কর মনে হলো বাবা বেশ শক্ত মানুষের মতো কথা বলছে। এই বাড়িতে এখন যে নাটকটা চলছে সেটাকে ধরতে পেরেছে। বাবাকে কি এখন দাদু খুব গালাগাল করবে? ছোট মাকে তার খুব ভালো লাগছে না, কেমন কাট কাট কথাবার্তা। তারপরই খেয়াল হলো দাদু আর গালাগাল কি করবে। কৌতূহলী হয়ে সে অনিমেষকে অনুসরণ করলো। মাঝখানের ঘরে এসে ছোট মা বললেন, একটু দাঁড়াও, চা খেয়ে যেও। কেন? তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। সেটা পরেও বলা যায়। যাই। আচ্ছা। ছোট মা এগিয়ে গেলেন পাশের ঘরের দিকে। অনিমেষ একবার নিজের শরীরের দিকে তাকালো। খালি গায়ে অস্বস্তি হচ্ছিল। একটা কিছু পরার কথা চিন্তা করেই বাতিল করলো। আজকাল 2 হাত এবং বুক আগের তুলনায় বেশি পেশিযুক্ত হয়ে গেছে, খারাপ লাগে। ছোট মার পেছন পেছন ডাইনিং রুমে চলে এলো অনিমেষ। দাদু খুব শখ করে এই ঘরটা তৈরি করেছিলেন। পাথরের টেবিল আর সিমেন্টের চেয়ার মাঝখানে, বেসিন আর তারের বিরাট জানালা, যাতে হাওয়া আসতে পারে খাওয়ার সময়। অনিমেষ দেখল ডাইনিং টেবিলের ওপরে নানান রকমের কৌটো বোঝাই করা আছে। বোঝা যাচ্ছে ওটা ব্যবহার করতে হয় না। ডাইনিং রুমের পাশের ঘরের পর্দা সরিয়ে ছোট মা অনিমেষকে ইঙ্গিত করলেন, আর তখনই অনিমেষের শরীরটা কেমন ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে দরজায় দাঁড়ালো। একটা বড় খাটে মোহিত শুয়ে আছে। দরজায় দাঁড়ালে তার মুখ দেখা যায় না, কিন্তু শরীরের অনেকটাই চোখে পড়ে। ছোট মা চাপা গলায় বললেন, উত্তেজিত হলে তর্ক করো না। অনিমেষ একটু অবাক হলো। যে কথা বলতে পারে না সে তর্ক করবে কি করে? ছোট মা দরজা থেকে নড়লেন না। অনিমেষ ক্র্যাচের শব্দ তুলে ধীরে ধীরে খাটের পাশে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেল। এ কে? তার বাবা মহিতোষ। চোখ বন্ধ, মুখময় সাদা কালোয় মেশানো দাড়ি, চোখের তলা ফোলা, খুব শীর্ণ শরীর, কিন্তু পেটটা বেশ উঁচু। চিত হয়ে পড়ে আছেন। মাথার পাশে একটা ঘণ্টা। এই মানুষটিকে সে চেনে না। তার স্মৃতির সঙ্গে কোনো মিল নেই। মহিতোষ একটুও নড়ছেন না। অনিমেষ যে ঘরে এসেছে তা টেরও পাননি। অনিমেষ নিঃশব্দে খাটের পাশে বসে দরজার দিকে তাকালো। ছোট মা নির্জীব চোখে চেয়ে আছেন সেখানে দাঁড়িয়ে। তার পেছনে ডাইনিং রুমে অর্ক। অনিমেষ তার বাবার দিকে তাকালো। পেটের খানিকটা ওপর থেকে পা অবধি চাদর দিয়ে ঢাকা আছে। ওর মনে হলো মহিতোষ বোধহয় ঘুমোচ্ছেন। আর তখনই চোখ খুললেন মহিতোষ। একটা পার্শ্বের দৃষ্টি সরাসরি অনিমেষের মুখের ওপর পড়ল। প্রথমে কোনো প্রতিক্রিয়া হলো না। তারপর কপালে ভাঁজ পড়তেই দৃষ্টিটা পাল্টে গেল। মুখ খুলে গেল এবং গঙ্গানি ছিটকে এলো। একদম অস্পষ্ট নয়। অনিমেষের মনে হলো মহিতোষ জিজ্ঞাসা করলেন, কে কে? গঙ্গানিটা শুনেই বুকের ভেতরটা ধক করে উঠেছিল। অনিমেষ চট করে ডান হাত মহিতোষের পায়ের ওপরে রাখল। মহিতোষের দুটো চোখ বিস্ফারিত, মুখ হা হয়ে গিয়েছে, যেন খুব অবাক হয়ে গিয়েছেন তিনি। চোখ ঘুরিয়ে এবার কাউকে খুঁজতে চেষ্টা করলেন। গঙ্গানিটা আবার শুরু হতেই ছোট মা দরজা ছেড়ে ওর পাশে এসে দাঁড়ালেন। অনিমেষ দেখল ছোট মাকে দেখতে পেয়ে মহিতোষ যেন কিছুটা শান্ত হলেন। তারপর ওর ডান হাত সামান্য ওপরে উঠে এসে
অনিমেষের দিকে নির্দেশ করল। ছোট মার মুখে কোনো স্পন্দন নেই, অনুত্তেজ উচ্চারণ, অনিমেষ। হাতটা ধীরে ধীরে বিছানায় নেতিয়ে পড়ল। মহিতোষ দুটো চোখের দৃষ্টি স্থির করলেন। অনিমেষের মুখের দিকে অপলকে তাকিয়ে থাকলেন। অনিমেষ আবার কেঁপে উঠল, যেন খুনের আসামি অথবা বিশ্বাসঘাতকের দিকে মানুষ এইভাবে তাকায়। একটুও ভালোবাসা নেই, আগ্রহ নেই, চোখ বেশ সজাগ। উনি বা চোখে দেখতে পাচ্ছেন কিনা তাও বোঝা যাচ্ছে না, কিন্তু অনিমেষ ওই চাহনি সহ্য করতে পারছিল না। অথচ এখান থেকে উঠেও যাওয়া যায় না, বসে থাকাও কষ্টকর। আবার গঙ্গানি শোনা গেল। এবার খুব কষ্ট করে গঙ্গানি থেকে শব্দগুলো আলাদা করতে পারলেন মহিতোষ। তুমি এসো। ছোট মা মুখ ফিরিয়ে নিলেন, নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিমেষ শেষ পর্যন্ত কথা বলতে পারল, কেমন আছো বাবা? আর তখনই মহিতোষের দু চোখের কোণে জল বিন্দু জেগে উঠল। উঠে বিস্ফারিত হাওয়ায় গড়িয়ে পড়ল দুই গাল বেয়ে। অনিমেষ অসহায় চোখে কান্নাটাকে দেখল এবং সে আবিষ্কার করল তার গলায় কোনো শব্দ আসছে না। শরীর কাঁপিয়ে একটা কান্না বুকের মধ্যে পাক খাচ্ছে এবং সেই মুহূর্তে সে জানালায় অর্ককে দেখতে পেল। দেখে প্রাণপণে আবেগটাকে প্রশমিত করার চেষ্টা করল। তারপর অন্যরকম গলায় বলল, বাবা। মহিতোষ চোখ বন্ধ করলেন। জমে থাকা জল উপচে এলো গালে। এইভাবে চোখের জল দেখতে পারা যায় না। অনিমেষের ইচ্ছে করছিল কাছে গিয়ে সেটা মুছিয়ে দেয়, কিন্তু খাটের এক পাশ থেকে অন্য পাশে উঠে যেতে তাকে যে পরিশ্রম করতে হবে, সেটা ইচ্ছেটা নষ্ট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। মহিতোষ চোখ খুললেন, তারপর জড়ানো খুবই অস্পষ্ট গলায় কিছু বললেন। অনিমেষ এবার তার এক বিন্দুও বুঝতে পারল না। সে জিজ্ঞাসা করল, কি বলছেন? মহিতোষ আবার উচ্চারণ করলেন, কিন্তু এবার সেটা গঙ্গানি হয়ে গেল। শেষ পর্যন্ত তার ডান হাত উঠল, উঠে অনিমেষের ক্রাশ দুটো দেখল। অনিমেষ এবার মাথা নাড়ল, হ্যাঁ, আমি হাঁটতে পারি না। সেটা শোনা মাত্র মহিতোষ অদ্ভুত ম্লান হাসলেন। তার শরীর সামান্য কাঁপল এবং কথা বলতে চেষ্টা করলেন। অনিমেষ কিছুতেই বুঝতে পারছিল না। মহিতোষও সেটা ধরতে পেরেছিলেন। তিনি হঠাৎ জোরে চিৎকার শুরু করলেন। এই গঙ্গানিটাই অনিমেষরা ওপাশের ঘরে বসে প্রথম প্রথম শুনেছিল। শব্দ করছেন আর মুখ ফিরিয়ে দরজার দিকে তাকাবার চেষ্টা করছেন। অনিমেষ ব্যাপারটা বুঝতে না পেরে তড়িঘড়ি বলে উঠল, আপনি শান্ত হন, ওরকম করবেন না, আপনার শরীর খারাপ হবে। এই গঙ্গানি অর্ককে দরজা থেকে ঘরের মধ্যে টেনে এনেছিল। সে অবাক হয়ে বৃদ্ধকে দেখছিল। আর একবার মুখ ফেরাতেই মহিতোষ অর্ককে দেখতে পেলেন। আচমকা তার চিৎকার থেমে গেল। হতভম্বের মতো তিনি অর্ককে দেখতে লাগলেন। অনিমেষ লক্ষ্য করল মহিতোষের শরীর স্থির হয়ে গিয়েছে, তার চোখ অর্কের মুখের ওপর স্থির। একবার ফিরে এলো অনিমেষের ওপরে। অনিমেষ বলল, আমার ছেলে। এই সময় ছোট মা হন্তদন্ত হয়ে ফিরে এলেন। কি হয়েছে? খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল তাকে। ঘরে ঢুকে অর্ককে দেখে তার মুখ গম্ভীর হলো। ছোট মার উপস্থিতি টের পাওয়া মাত্র মহিতোষ যেন পাল্টে গেলেন। আবার গঙ্গানির স্বরে কিছু একটা বলতে বলতে ডান হাত ছোট মার দিকে বাড়িয়ে দিলেন। ছোট মা সামান্য বিরক্ত গলায় বললেন, হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি তো জানো ওর ওপর পুলিশ অত্যাচার করেছিল, সেই থেকেই হাঁটতে পারে না। আর এ হলো অনির ছেলে। অর্ক দেখল বৃদ্ধ তার দিকে আবার তাকাচ্ছেন। এই গঙ্গানি কিংবা জড়ানো স্বরের অর্থ তারা বুঝতে পারেনি, কিন্তু ছোট মার কাছে তা অস্পষ্ট নয়। সে কি প্রণাম করবে? শায়িত মানুষকে প্রণাম করা ঠিক হবে?
মহিতোষ আবার কিছু বললেন। ছোট মা ঘাড় ঘুরিয়ে সেটা তর্জমা করে দিলেন। তোমাকে কাছে ডাকছেন। অর্ক এগিয়ে গেল। মহিতোষের ডান পাশে গিয়ে দাঁড়াতেই তিনি হাতের ইশারায় বসতে বললেন খাটের ওপরে। অর্ক অনিমেষের দিকে একবার তাকিয়ে আলতো ভঙ্গিতে বিছানায় বসল। মহিতোষ আবার শব্দ করতেই ছোট মা বললেন, তোমার নাম জিজ্ঞাসা করছেন। অর্ক। মহিতোষের চোখ ছোট হলো। তিনি ছোট মার দিকে তাকালেন। ছোট মা বলছেন, ও বলছে ওর নাম অর্ক। মহিতোষের ঠোঁটে এবার হাসি ফুটল। তার ডান হাত এবার অর্কের হাতের উপর উঠে এলো। শীতল হাত। মহিতোষ আবার কিছু বলতে চাইলেন, কিন্তু একমাত্র গরিব শব্দটি ছাড়া ওরা আর কিছু বুঝতে পারল না। অনিমেষ এবার ছোট মাকে জিজ্ঞাসা করলো, ওর চিকিৎসা ঠিক মতো হচ্ছে? যেটুকু সম্ভব। ওষুধে কি আর হবে? পরে এসব কথা বলা যাবে। ছোট মা যেন প্রসঙ্গটা এই সময়ে আর বাড়াতে চাইছিলেন না। ঠিক তখন হেমলতার গলা পাওয়া গেল। চিৎকার করে ছোট মাকে ডাকছেন। ছোট মা বললেন, দেখা তো হয়ে গেল, এবার চলো, বোধহয় দিদি তোমাদের খেতে ডাকছেন। অনিমেষ বলল, এদিকের বাথরুমটা ব্যবহার করা হয়। হ্যাঁ। খাট থেকে নেমে এলো অনিমেষ। বগলের ক্রাশ দুটো গুজে হাঁটতে গিয়ে তার চোখ আবার মহিতোষের উপরে পড়ল। মহিতোষের চোখে সেই ছবিটা আবার ফিরে এসেছে। অনিমেষ মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলো। ওপাশের বাথরুমে পৌঁছাতে কয়েকটা পা মাত্র, কিন্তু সেটাতেই দীর্ঘ মনে হচ্ছিল তার কাছে। ভেতরে ঢুকে অনিমেষ কিছুক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এমন করে নিজেকে আর কখনো অপদার্থ মনে হয়নি। মহিতোষের দৃষ্টিটা যেন সমস্ত সত্তাকে ফালাফালা করে দিয়েছে। কি করলে অনিমেষ? এতদিন ধরে তুমি কি করলে? ছোট মা অর্ককে ডাকলেন, চলো। মহিতোষ মাথা ঘুরিয়ে স্ত্রীকে দেখে আবার কিছু বলতে চাইলেন। অর্ক তার কিছুই বুঝতে পারল না। একটু বিব্রত ভঙ্গিতে ছোট মা বললেন, এসেছে, দিদির কাছে আছে, একটু বাদেই আসবে, চা খেয়ে নিক। অর্ক এবার বুঝল এই বৃদ্ধটিকে তার খারাপ লাগছিল না। শুধু কথা বুঝতে পারা যায় না, তাই যা। বাবার বাবা, কতকাল পরে দুজনের দেখা হয়েছে, কিন্তু উনি কোনো কথাই বলতে পারলেন না। সে ছোট মার সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে ছোট মা জিজ্ঞাসা করলেন, কোন ক্লাসে পড়ো তুমি? অর্ক উত্তর দিতেই ফের প্রশ্ন, কত বয়স তোমার? এবার জবাবটা শুনে ছোট মা বিস্মিত চোখে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। অর্কের মনে হলো ভদ্রমহিলা তাদের ঠিক মেনে নিতে পারছেন না। বারান্দার দিকে যেতে যেতে ছোট মা বললেন, দেখো তো তোমার মা হাত মুখ ধুয়ে এসেছে কিনা, এলে রান্নাঘরে আসতে বলো। অর্ক ওদের জন্য নির্দিষ্ট ঘরটিতে এসে দেখল কেউ নেই। বাড়িটা কেমন খা খা করছে। সে আবার বেরিয়ে এলো। ভেতরের বারান্দায় পা দিয়ে দেখল ছোট মা রান্নার ঘরের সামনে দাঁড়িয়ে বলছেন, এ কি, এখনো বাথরুমে যাওনি? হেমলতার গলা পাওয়া গেল, ও মা, তাই তো, কথা বলতে বলতে খেয়ালই নেই। আমার আবার কথা বলতে আরম্ভ হলে হুঁশ থাকে না। এই জন্য বাবা আমাকে কম কথা শোনাতো। চিরকাল তো এই বাড়ির দাসী বৃত্তি করে গেলাম। যে পারে সে কথা শোনাই। যাও যাও, বাথরুম থেকে ঘুরে এসো। অর্ক দেখল মা রান্নাঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে ওপাশের বাথরুমের দিকে চলে গেল। এইবার ছোট মার চাপা গলা কানে এলো অর্কের, আপনার স্বভাব গেল না? কেন, আমি আবার কি করলাম? চেনা নেই শোনা নেই, যে আসছে তার কাছেই এমন সব কথা বলেন। আচ্ছা, আপনাকে কি এবারে দাসী করে রাখা হয়েছে, আপনি বলতে পারলেন? দাসী ছাড়া আর কি, মেয়ে ছেলে হয়ে জন্মানো মানেই দাসী বৃত্তি করা, হয় বাপের বাড়ি না হয় স্বামীর বাড়ি। কিন্তু এই মেয়েটা মনে হয় বেশ ভালো,
অনির খুব পছন্দ আছে। হেমলতা স্বাচ্ছন্দ্যে বললেন। এটুকু সময়ের মধ্যে বুঝে গেলেন মেয়েটা ভালো? তা ঠিক, মানুষের মনের মধ্যে কি আছে তা উপর থেকে দেখে কি করে বুঝবো? মুখ দেখে তো ভালোই মনে হয়, তবে ওদের অবস্থাও ভালো না। কি করে বুঝলেন? গায়ে এক ফোঁটা সোনা নেই, নতুন বউ বাড়িতে এলো গয়না ছাড়া। নতুন বউ আবার কোথায়, অত বড় ছেলে যার। ও, ছেলেটা কিন্তু অবিকল অনির মতো হয়েছে। আমি তো প্রথমবার দেখে চমকে উঠেছিলাম। সেই স্কুল পাশ করা অনি যেন এসে দাঁড়িয়েছে, আর আমাদের অনিকে কিন্তু আমি চিনতেই পারিনি। মনেই হয় না সেই অনি। আজ বাবা বেঁচে থাকলে। আবার কাঁদতে শুরু করলেন। আর কি করব, এখন তো শুধু এই কান্নাটুকুই আছে। আপনি সরুন, আমি ভেজে দিচ্ছি। এইভাবে কথা শোনা উচিত নয়। অর্ক সরে আসতে গিয়ে দেখল হেমলতা রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। অর্ক ইচ্ছে করেই বারান্দা থেকে বাগানে নামলো, সে যেন কিছুই শুনতে পায়নি। হেমলতা তাকে দেখে এগিয়ে এলেন। দাদুর সঙ্গে দেখা হয়েছে। অর্ক মাথা নাড়ল। হ্যাঁ। কথা বলতে পারে না, এক পাশ পড়ে গিয়েছে। যা বলে তাই ওর ছোট বুঝতে পারে, আমিও সব পারি না। ছোট বউকে বুঝতে পারছো? তোমার ছোট দিদিমা। বড় দিদিমা অনেক বছর আগেই স্বর্গে গিয়েছে, তার নাম ছিল মাধুরী। তোমার বাবা কোথায়? ভেতরে। তুমি তো তোমার বাবার দাদুকে দেখোনি। এই বাড়ি উনি করেছেন, খুব রাগী লোক ছিলেন, তবে তোমার বাবাকে খুব ভালোবাসতেন। হেমলতা হাসলেন। এই সময় মাধবীলতা বাথরুম থেকে বেরিয়ে এলো ভেজা জামা কাপড় নিয়ে। হেমলতা তাই দেখে বললেন, এইখানে মেলে দে, এই তারে। অর্ক একটু অবাক হলো। এর মধ্যেই মাকে ইনি তুই বলছেন। ওর খুব ভালো লাগলো বৃদ্ধাকে। সে কি বলে ডাকবে? ঠাকুমা? মাধবীলতা ঘোমটা বাঁচিয়ে কাপড় মেলে দিল। অর্ক দেখছিল মাকে আজ একদম অন্যরকম দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে হেমলতা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোর এত বড় ছেলে কবে হলো? কত বয়স ওর? মাধবীলতা আর চোখে ছেলেকে দেখে বলল, 15 পার হয়ে গেল। ও বাবা, এত বড়! এই সময় ছোট মা বেরিয়ে এলেন। অর্ক, তোমার বাবাকে ডেকে নিয়ে এসো, জল খাবার খাবে। হেমলতা বললেন, খোড়া মানুষ এখানে কি আসতে পারবে? ওর ঘরেই পাঠিয়ে দিলে হয়। যাও, বাবাকে বলো খাওয়ার ঘরে গিয়ে বসতে। অর্ক চলে গেলে মাধবীলতা বলল, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। ছোট মা অর্ক চলে যাওয়া দেখছিলেন। 15-16 বছর বলে একদমই মনে হয় না। ও জন্মসাল কবে? মাধবীলতা উত্তর দিল, তাতে 15 যে পার হয়ে গেছে তা বোঝা গেল। তখন তো অনি এমএতে পড়তো। কি বলছো তুমি? না, তখন পড়া ছেড়ে দিয়েছিল। আমার এমএ ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছিল। মাধবীলতার খুব সংকোচ হচ্ছিল, সে জুড়ে দিল, আমি তখন চাকরি করি, ও জেলে ছিল। হেমলতা জিজ্ঞাসা করলেন, জেলে থাকলে বিয়ে হলো কখন? জেলে যাওয়ার আগে। তোমার বাবা বিয়ে দেননি নিশ্চয়ই? ছোট মা প্রশ্ন করলেন। না। তোমরা নিজেরাই বিয়ে করেছিলে? মাধবীলতা মাথা নিচু করল। সই করে বিয়ে করেছিলে তাহলে? ছোট মার গলায় কি সন্দেহ। মাধবীলতা ক্রমশ জড়ো হয়ে পড়ছিল। কোনো রকমে বলল, না। তাহলে? ছোট মার গলার স্বর শিরশিরে। এইবার হেমলতা চেঁচিয়ে উঠলেন, ও বুঝেছি, কালীঘাটের বিয়ে। বাবার কাছে শুনেছি কালীঘাটে গেলে পুরুতটা ঠাকুরের সামনে বিয়ে দিয়ে দেয়। ওই বিয়ে তো আইন সিদ্ধ নয়। ছোট মার গলা এবার শক্ত হলো। তাই নাকি? হেমলতা যেন অবাক হয়ে গেলেন। তাহলে কি হবে? ছোট মা বললেন, ভেবে কি করবেন, কপালে যা লেখা আছে তাই মানতে হবে।
আপনি কি কখনো ভাবতে পারছিলেন অনি খোড়া হবে? কথাটা শেষ করে রান্নার ঘরে ঢুকে গেলেন ছোট মা। মাধবীলতা পাথরের মতো দাঁড়িয়েছিল। এই সময় দু হাতে দুটো থালায় খাবার নিয়ে ছোট মা বেরিয়ে আসতেই মাধবীলতার চেতনা ফিরল। সে এগিয়ে গেল থালা দুটো নেওয়ার জন্য, কিন্তু ছোট মা তার দিকে লক্ষ্য না করে সোজা বারান্দায় উঠে গিয়ে ঘরের দিকে এগোতে লাগলেন। মাধবীলতা থমকে গেল। ওর মনে হলো ছোট মা ইচ্ছে করে খাবারের থালা তার হাতে দিলেন না। খাওয়ার টেবিল থেকে জিনিসপত্র নামিয়ে অর্ক একা বসেছিল। ছোট মা সেখানে থালা দুটো রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? ঘরে। অর্ক লুচিগুলোর দিকে তাকালো। ছোট মা আবার বড় ঘরটা পেরিয়ে অনিদের জন্য নির্দিষ্ট ঘরের দরজায় এসে দাঁড়ালেন। অনিমেষ চুল আঁচড়াচ্ছিল। ছোট মা বললেন, খাবার দিয়েছি, যাচ্ছি। অনিমেষ চিরুনি রাখল। একটা কথা জিজ্ঞাসা করছি, তোমাদের কি কালীঘাটে বিয়ে হয়েছিল? অনিমেষ অবাক হয়ে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, না তো। অনিমেষ হো হো করে হেসে উঠল, যেন খুব মজার একটা কথা শুনছে এমন ভঙ্গিতে বলল, আপনাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? ছোট মা একটু থিতিয়ে গেলেন, কিন্তু সন্দেহটা স্পষ্টই প্রকাশ করলেন এবার। তোমার কালীঘাটে গিয়ে মালা বদল হয়নি? কথা বলার সময় অনিমেষ ঠাউর করতে চাইছিল ছোট মা এসব কথা বললেন কেন। মাধবীলতার সঙ্গে কি এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে? কি বলেছে সে? আর যাই হোক, মাধবীলতা কালীঘাটের বিয়ের কথা নিশ্চয়ই বানিয়ে বলতে যাবে না। সে হাসি হাসি মুখেই বলল, এসব কে শোনালো? যেই শোনাক, আমি তোমার মুখেই সত্যি কথাটা শুনতে চাই। ছোট মার মুখ দেখে এবার অনিমেষের মনে হলো ব্যাপারটা আর হাসি ঠাট্টার মধ্যে নেই, কিন্তু সেই সঙ্গে তার মনটা তেতো হয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের বিয়ে নিয়ে কেন এদের এত চিন্তার ভাঁজ পড়ল? সে ধীরে ধীরে খাটের উপরে বসল। কালীঘাটের বিয়েতে আপনার আপত্তি আছে? হ্যাঁ, ওটা কোনো বিয়েই নয়। অনিমেষ এবার মুখ তুলল সরাসরি, না, আমাদের কালীঘাটে বিয়ে হয়নি, ওসব খুব ছেলে মানুষই। ছোট মার বুক থেকে যেন একটা রুদ্ধ বাতাস বেরিয়ে এলো। কিন্তু তোমার বউ যেন সেরকমই। কোথায় বিয়ে হয়েছিল? অনিমেষ বলল, এসব কথা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আমাদের বিয়ে হয়েছে, অত বড় ছেলে রয়েছে, বাস এটাই শেষ। কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এত বছর বাদে জেনে কি লাভ? ছোট মার মুখ এবার গম্ভীর। আমি চেয়েছিলাম তোমার জ্যাঠামশাই আর তুমি যেন এক না হয়ে যাও। মানে? অনিমেষ ঈশ্বর চমকালো। তোমার জ্যাঠামশাই কোথায় কিভাবে বিয়ে করেছিলেন এ বাড়ির কেউ তা জানেন না। তোমার দাদু কখনোই সেই বিয়েকে মানেননি, তাই ওদের জায়গা হয়নি এখানে। এখন তো সম্পত্তি নিয়ে মামলা চলছে। তোমার কাকার সঙ্গে তিনি দেখা করেছিলেন, তোমার বিয়ের কথা নাকি তিনি জেনেছেন, আর তারপর থেকে বলে বেড়াচ্ছেন একটা অজাত কুজাতের মেয়ে ধরে এনে ঘরে তুলেছ। তার বেলায় যদি শাস্তি দেওয়া হয় তাহলে তোমাকে কেন খাতির করা হবে? কথাগুলো বলতে বলতে ছোট মার চোখ ভরে গেল। অনিমেষ মুখ ফেরালো, আমি তো তোমাদের খাতির চাইনি। এভাবে কথা বলতে পারছো? তোমার মনে কি একটুও দয়া মায়া নেই? শুনেছি তুমি মানুষ খুন করতে। মানুষ খুন করতাম? কে বলল? শুনেছি তুমি খুন করেছো, তাই পুলিশ তোমার এই অবস্থা করেছে। হয়তো। তা জেনে শুনে আমাকে ডেকে আনলে কেন? এত বছর তো আমি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমি আমার মতো ছিলাম। বাবা অসুস্থ, টেলিগ্রাম পাঠিয়ে আসতে বললে কেন? আমি কি ভেবেছি তুমি এত দূরে সরে গেছো? এত? খাবারের থালাটাকে রেখে ছোট মা বেরিয়ে গেলেন। অনিমেষ সেই যাওয়াটা দেখল। খিদে পেয়েছে, অনর্থক এসব নিয়ে মাথা গরম করার কোনো মানে হয় না। অনিমেষ খাবারের দিকে তাকিয়ে হেসে ফেলল।
সে কি সত্যি পাল্টে গেছে? এরকম পরিস্থিতিতে সে আগে খেতে পারতো? জ্যাঠামশাই হলে কিছু গায়ে মাখতো না, অবলীলাক্রমে খেয়ে নিত। সত্যিই তো, দুজনের ক্ষেত্রে দুরকম শাস্তি হবে কেন?